হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। আমি ভুল করা কন্যার লাগে কথা বলবো না। এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দাঁড়াইয়া চলি। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। এই বলদের বাচ্চা, কাজ করতে পারোস না ঠিকঠাক? আলিফ নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিনে গলায় বলল, মাফ করে দেন স্যার, আর ভুল হইব না। নীলাদ্রি পড়ে থাকা অস্ত্রগুলো তুলে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, একটা মালও যদি নষ্ট হতো না, তাহলে তো শরীরের সব রক্ত বের করে ফেলতো আফ্রিদ হোসেন। ভেতরে ভেতরে কাঁপছে আলিফ নামক ছেলেটা। মাফ করে দেন স্যার। আতাউর সহসা দুই হাত জোর করে বলল, নতুন ছেলে স্যার, এইবারের মতো মাফ করে দেন। নীলাদ্রি বিনা বাক্য ব্যয়ে ধুমধাম পা ফেলে ভেতরে চলে গেল। আতাউর আলিফের উদ্দেশ্যে বলল, বড়দের বাচ্চা সামলে কাজ করবি, বড় স্যারের সামনে এগুলো করলে এতক্ষণে পুঁতে ফেলতো তোকে। কপাল বেয়ে ঘাম জমেছে বিন্দু বিন্দু আলিফের। তাকে তো বলা হয়েছিল এগুলো সবজির বস্তা, কিন্তু এখানে তো সবজির বস্তার ভেতরে অন্য কিছু দেখতে পাচ্ছে সে। খারাপ কিছুতে জড়িয়ে গেছে না তো আবার সে? ভয়ে গলা শুকিয়ে আসছে ছেলেটার। আতাউর তাড়া দিল। আলিফ চুপচাপ নিজের কাজে চলে যায়। একে একে ট্রাক থেকে সবগুলো বস্তা নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো এখান থেকে পাঠানো হবে রাশিয়ায়। অর্ধেক মাল যাবে রাশিয়া, বাকিটা যাবে স্পেন। সবটাই করবে আফ্রিদ এহসান। মাল নিয়ে আসা আর সেগুলোকে ঠিকঠাকভাবে বস্তার ভেতরে ঢোকানোর কাজ নীলাদ্রি আর সাব্বিরের কাজ, আর সেগুলোকে বাইরে পাঠানোর কাজ আফ্রিদ এহসানের। সাব্বির নেই আজকে, কোথায় জানি গিয়েছে সে। আজকাল এই সাব্বিরের ভাবসাব সুবিধা লাগছে না নীলাদ্রির। টেবিলের উপর থেকে ফোন নিয়ে সাব্বিরের নাম্বারে কল লাগালো। কল ঢুকলেও রিসিভ করার প্রয়োজন বোধ করলো না সে। এই সাবমিটটা কি শুরু করেছে আজকাল? ফোন ধরছে না কেন? বিছানায় পা লম্বা করে বসে আছে ন্যান্সি। এখনও তার ভেতরের ভয় কাটছে না। কাটবেই বা কী করে? সে কাটা মাথা দেখেছে, কিন্তু আফ্রিদ, সে বারংবার বলছে নেই কিছু। ফার্স্ট এইড বক্স নিয়ে ভেতরে এলো আফ্রিদ। মুখ ফুলিয়ে ন্যান্সিকে বসে থাকতে দেখে বাঁকা হাসলো। জানকি বাচ্চা, এখনো ভয় পাচ্ছিস? আচ্ছা, মাইয়া মানুষ এত ভীত কেন? ন্যান্সি রিনরিনে গলায় বলল, আমি সত্যি দেখেছি ওখানে ছিল মা। হ্যাঁ ছিল, তোর মাথা। কিছুক্ষণ পরে আমি তোর মাথাটা কেটে ফ্রিজে রাখবো। তুই আগে থেকে নিজের ভবিষ্যৎ দেখে ফেলেছিস। এহেন কথায় ভ্যাবা চেকা খেয়ে গেল ন্যান্সি। সব কিছুতে এই লোকটার ইয়ার্কি করা চলবেই চলবে। আফ্রিদ পরনের সুটটা খুলে ছুঁড়ে ফেলল অদূরে। এগিয়ে এসে বসল ন্যান্সির সামনাসামনি। গালে দাঁতের দাগ স্পষ্ট। এটা আফ্রিদি করেছে ইচ্ছে করে। ধীরে ধীরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে দিতে বলল, তো এত নরম কেন? একটু চাপ দিলে ভেতরে ঢুকে যায়। ত্বক এত সফট কেন? আফ্রিদের লুচুগিরি দেখে হৃদয় কুঞ্চিত করে নিল ন্যান্সি। ভুলে গেল কিছুক্ষণ আগের কথা, মাথা থেকেই বেরিয়ে গেছে। আপনি এত লুচু কেন? কথার মাঝখানে সবসময় অশ্লীল কথাগুলো কেন ঢুকিয়ে দেন? খিক খিক করে হেসে উঠল আফ্রিদ। আমি লুচু কারণ তুমি বেশি ভদ্রবান্দি। নিশ্চুপ ন্যান্সি। কোন দুঃখে সে কথা বলেছে এই পুরুষের সাথে? কথা বললেই অশ্লীল কথাগুলো টেনে আনে সবসময়। রুমটা আর চোখে এক পলক দেখে নিল ন্যান্সি। মিনমিনে গলায় শুধালো, আমরা কোথায় আছি? এটা কার বাড়ি? আর আপনি বা এখানে কেন? রানী তো মে রাজা। ন্যান্সির আর বুঝতে বাকি নেই এটা আফ্রিদের বাড়ি, কিন্তু তারপরেও শিওর হতে শুধায়, সত্যি কি আপনার বাড়ি? দাঁত কেড় মিরিয়ে বলল আফ্রিদ, না, এটা ভাড়া বাড়ি।
তোর সাথে বাসর করার জন্য ভাড়া করছে, বাসর সাথে বিদায় হয়ে যাব। আফ্রিদের অহেতুক কথাগুলো শুনে হাসি আটকাতে পারল না ন্যান্সি। ফিচেল হেসে ফেলল। তাকে হাসতে দেখে নীলাভ মণিওয়ালা চক্ষুদয় তীক্ষ্ণ হয়ে এলো। সহসা উঠে দাঁড়ালো, এক টানে ন্যান্সিকে আবারও কোলে তুলে নিল। হিসিয়ে বলল, আমার কথা এত হাসি পায়? মুহূর্তের মধ্যে ঠোঁটের হাসিটা উবে গেল ন্যান্সির। দুই হাতে জড়িয়ে ধরে আফ্রিদের গলা, ভারী কি কণ্ঠে বলে, নিচে নামিয়ে দিন আমায়। এক প্রকার চিবিয়ে চিবিয়ে বলল আফ্রিদ। না, এখন আমি তো কই ভৌতিক ফ্রিজের ভেতর রেখে আসবো। আফ্রিদের কথায় ভয়ে আড়ষ্ট হয় সর্বাঙ্গ মেয়েটার। দুই ধারে মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। না না, আমি যাব না। কে শোনে কার কথা? আফ্রিদ ঠিকই তাকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে গেল। ফ্রিজের কাছাকাছি যাওয়া মাত্র হাত পা ছুটতে লাগলো ন্যান্সি। নামান আমাকে, আমি যাব না। ভেতরে কাটা মাথা আছে, যাব না আমি। আফ্রিদ সহসা গিয়ে এক টানে ফ্রিজ খুলে ফেললো। ভয়ে আখি জোড়া আপনা আপনি বুঝে এলো। বান্দিরে, চোখ খোল, দেখ তোকে ডাকছে। ন্যান্সি পারে না আফ্রিদের বুকের ভেতরে ঢুকে যেতে। এতটাই শক্ত করে বুকে লেপটে আছে সে। প্লিজ প্লিজ বন্ধ করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ সুযোগটা যেন কাজে লাগালো। দুই হাতে শক্ত করে ন্যান্সির পিঠ ধরল। ভেতরের অন্তর্বাসের এক টুকরো কাপড় যেন ছিঁড়ে আসতে চায় তার হাতে। নিশাতুর কণ্ঠে বলে ওঠে, মাথারে চোখ খোল, না তো আমি অঘটন ঘটিয়ে ফেলবো। কম্পিত ন্যান্সি ধীরে ধীরে চোখ মেলে তাকালো আফ্রিদের চোখের দিকে। নীলাভ মণিজোড়ায় দৃষ্টি মেলে তার। থুকপুক থুকপুক করছে বুকের ভেতরে, কণ্ঠনালী কাঁপছে তার। আফ্রিদ ইশারা করে বলে, তাকানো পেছনে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো ন্যান্সি। তার মোলায়েম চুলগুলো ছুঁয়ে যায় আফ্রিদের মুখশ্রী। ন্যান্সি আশ্চর্য হলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আসছে সে। মস্তিষ্ক যেন খালি খালি লাগছে। এটা কি করে সম্ভব? এখানে তো আমি অন্য কিছু দেখেছিলাম। আফ্রিদ, আমি সত্যি দেখেছি এখানে কিছু ছিল। প্রত্যুত্তরে আফ্রিদের কোনো সারা শব্দ না পেয়ে আবারও তার দিকে ফিরে তাকালো। সহসা তার ওষ্ঠযুগল আয়ত্তে নিয়ে নিল আফ্রিদ। সর্বাঙ্গ কেঁপে উঠল ন্যান্সির। নিশ্চুপ তীব্র আবেগের এক গহীনে ডুবে আছে দুজনের শরীর। আফ্রিদের বাহুতে আবদ্ধ ন্যান্সি যেন শ্বাস নিতে ভুলে গেছে। দু পায়ে শক্ত করে জড়িয়ে রেখেছে আফ্রিদের কোমর। আর আফ্রিদ ধীর পদক্ষেপে সোফার দিকে এগিয়ে চলেছে। দুই হাতে উরুর নরম মাংসে গেঁথে আছে আফ্রিদের আঙুল, যেন নিজের দখলে সবটা নিয়ে নিতে চায়। ন্যান্সি ঠোঁটে চেপে ধরে আছে আফ্রিদ। অনন্ত চুম্বন, যেখানে প্রতিটি স্পর্শে আফ্রিদ যেন তার ভেতরের সমস্ত উষ্ণতা টেনে নিচ্ছে নিজের কাছে। শ্বাস প্রশ্বাস গুলিয়ে যাচ্ছে ন্যান্সির, অথচ সে জানে এই বাঁধন থেকে নিজেকে ছাড়ানো সম্ভব নয়। সোফার কিনারে এসে আফ্রিদ ঝুঁকে পড়ে ন্যান্সিকে নিয়ে বসে পড়ল। ঠোঁট থেকে সরল গলদেশে, আর সেখানে দাঁতের দাঁত আলতো করে কিন্তু তীব্রভাবে এঁকে দিল ক্ষত। ন্যান্সি অবশেষে কিছুটা মুক্তি পেয়ে লম্বা গভীর শ্বাস টানল। কিন্তু তার শরীর এখনও কাঁপছে। ভেতরে যেন এক বন্যা বইছে, অভ্যন্তরে ঝড় উঠেছে। হৃৎপিণ্ডটা এই বুঝি ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। অবশেষে কাপা হাত বাড়িয়ে খামচে ধরল আফ্রিদের কোকড়ানো ঢেউ খেলানো চুল। কণ্ঠ ভাঙা, অনুনয়ের মতো স্বরে ফিসফিস করে বলল, আফ্রিদ থামুন, প্লিজ সরুন। কিন্তু আফ্রিদ কি কখনো কারো বারণ শুনেছে? ঠোঁটে এক তৃপ্ত উষ্ণ হাসি খেলে গেল। বান্তি, জাস্ট কিপ স্ক্র্যাচিং মাই ব্যাক। ন্যান্সি নির্বাক। কাকে কি বলবে? সে তো উল্টোটা বলছে। কি বলল এখন? পিঠে আঁচড় কাটতে? অসভ্য অশ্লীল লোক একটা। ন্যান্সি সহসা আফ্রিদের ঘাড়ে কামড়ে ধরে। ব্যথা অনুভব করলো আফ্রিদ। সয়ে নিল সবটা। মুখ তুলে তাকায় ন্যান্সির স্নিগ্ধ মুখপানে। হিসিয়ে বলল, মাই পার্সোনাল পিরানহা ফিশ। উফ, আই লাইক ইট। আফ্রিদ আরও ঘনিষ্ঠ হতে চায়। ন্যান্সির উপরে নিজের পৌরুষ্ঠ আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তার পূর্বেই ফোন হাতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো ঈশান। বাকি দৃশ্য দেখতে পারল না ঈশান। বস, আপনার তড়ি ঘড়ি করে ঘুরে দাঁড়ালো, দুই হাতে চোখ চেপে। বসে থাকা ন্যান্সি আফ্রিদকে এক ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে ছুট লাগালো। পেছন দিকে তাকানোর চেষ্টাটুকু করল না। রাগে ফুঁসতে ফুঁসতে কুশনগুলো ছুটতে লাগলো আফ্রিদ। পায়ের জুতো খুলে ছুঁড়ে দিল ঈশানের দিকে। যাওরা যাওরা,
আমার বাসরে তোর বাহাত ঢোকানো অভ্যাস হয়ে গেছে তাই না? তোর আজকে আমি খাইছি, তুই তারা। ঈশানকে আর পায় কে? সে ফোন ফেলে দৌড় লাগালো সামনের দিকে। বস, আমি কিছু করিনি, সরি বস। বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে আফ্রিদ। আজকে ঈশানকে তো কেটে পিস পিস করে পিরহানা ফিশকে খাওয়াবেই খাওয়াবে, ছাড়বে না একদম। আগামী 1 সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না, নাহলে তুই গেলি। ঈশান ছুটতে ছুটতে বলল। 1 সপ্তাহ না বস, আগামী 2 সপ্তাহে আমাকে দেখবেন না। রাগে ফুলতে ফুলতে গেটের কাছে দাঁড়ালো আফ্রিদ। ঈশান সেই যে দৌড় লাগিয়েছে, আর থামার নাম নেই তার। বাল বাল বাল, আমার বিয়ে করা বউরে ছুঁইলে পৃথিবীর সবার চুলকানো শুরু হয়। সে আমার নাতিগুলোটা জবাই করতে মন চায়। ফোনের টুংটাং শব্দ হতেই তা রিসিভ করলো মাইমুনা এহসান। পরিচিত নাম্বারটা দেখে ওষ্ঠের কোণে হাসি খেলে গেল ওনার। হ্যাঁ বলো, হাউ আর ইউ? অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। I am fine, baby. How are you? আই এম অলসো ফাইন। কিন্তু এতদিন পর কি করে মনে পড়লো? লোকটা বোধহয় খানিকটা ব্যঙ্গ করে বলল। I remember you every single day. এক পেশে হাসলো মাইমুনা এহসান। ওকে ওকে। আফ্রিদ কোথায়? আফ্রিদ কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, কথা বলে নিও। লোকটা ভাবুক হলো, তার ভাবান্তর বোঝা বড়ই কঠিন। ওকে, আফ্রিদকে বলো কল করতে। ওকে। মাইমুনা এহসান ফোন ডাকতেই দেখতে পেলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে কল্পনা। কি হয়েছে কল্পনা, ওভাবে উকিঝুঁকি দিচ্ছ কেন? কল্পনা এক গাল হেসে বলল। আসলে মম, আমি বলতে এসেছি যে ভাসুরজি চলে এসেছে। মাইমুনা এহসান দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা তার হাতের বাইরে বেরিয়ে গেছে। আর বললেও ভুল হবে, কারণ কবেই বা সে হাতের মুঠোয় ছিল। আলগোছে ন্যান্সিকে কোলে তুলে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো আফ্রিদ। গভীর ঘুমে তলিয়াছে ন্যান্সি। ভাবির কি হয়েছে ভাইয়া? ফাহমিদার কথায় ওষ্ঠ বাঁকালো আফ্রিদ। কিছু হয়নি, ঘুমোচ্ছে। আফ্রিদ আর কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, আগামী 1 ঘন্টা রুমে যেন কেউ না আসে। ঠোঁট টিপে হেসে ফেলল ফাহমিদা। মুখ বাঁকালো কল্পনা। কত ন্যাকামি যে দেখতে হবে তাকে। মাইমুনা এহসান থম মেরে দাঁড়িয়ে আছেন, কিছু বলতে পারলেন না আফ্রিদকে। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে সবে। সার্ভেন্টগুলো সবটা সাজিয়ে দিয়েছে। নীলাদ্রি, সাব্বির, কল্পনা, ফাহমিদা এবং মাইমুনা এহসান সবাই একত্রে খেতে বসেছে। নীলাদ্রি মায়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া কোথায় মা? ইদানিং ভাইয়ার কোনো কিছুই ঠিক নেই, সব কিছুতেই কেমন হেলিবানা। চাপা দীর্ঘশ্বাস ফেললেন মাইমুনা এহসান। 2 দিন যেতে দাও, তারপর সব চলে যাবে। কদিন আর থাকবে এই বউ পাগলামি, আমিও দেখব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চুলগুলোকে সুন্দর করে একত্র করে ক্লিপ দিয়ে আটকে দিল। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে নিচে চলে গিয়েছে। আফ্রিদ চেয়ে চেয়ে দেখছে ন্যান্সিকে। অবাধ্য চুলগুলো প্রচণ্ড বিরক্ত করে ফেলে চুপ ক্লিপ মেরে রেখেছে সে। আই মাতারি, তুই গোসল করিস নি? চুল চোখ না কেন? ছি ছে, সবাই কি ভাববে? সবাই তো ভাববে আমাদের মধ্যে ইয়ে হয়নি, আমার পুরুষত্বের উপর আঙুল উঠবে, রীতিমতো বিচ্ছেদি করে দেবে। নো নো, আফ্রিদ এটা কিছুতেই মেনে নেবে না। চলো জানকি বাচ্চা, আমি তোমাকে গোসল করিয়ে দিই। এহেন কথায় থতমত মুখ বাঁকিয়ে বলল, ঠিকই বলবে। আপনি হলে ক আকার কা, প উকার পু, র উকার রু, মূর্ধন্য স, মানে কা পুরুষ। রাগলো আফ্রিদ এহসান। তোদের মাইয়া জাতিরা কখনো বিশ্বাস করা উচিত নয়। পুরুষ জাতির জন্য মৃত্যু তোরা। কবুল বলে জামাই বানিয়ে মানুষ, আর ভালোবাসলে রিজেক্ট করে দেওয়ানা বানিয়ে মানুষ। দাঁতে দাঁত পেশে ন্যান্সি অসন্তুষ্ট গলায় বলে, তাহলে বিয়ে কেন করেছেন কা পুরুষ? ঠোঁট কামড়ে হাসে আফ্রিদ। তুমি চাইলে প্রমাণ দিতে পারি আমি কাপুরুষ নাকি মহাপুরুষ। কথা শেষে চোখ টেপে আফ্রিদ। মুখ ভেঙচি কাটল ন্যান্সি। বেয়াদব পুরুষ, আপনার মুখে টেপ লাগিয়ে দেবো আমি। আফ্রিদ গা ছাড়া ভাব নিয়ে কাছাকাছি এসেই গালে কামড়ে ধরে ন্যান্সির। ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করে উঠল ন্যান্সি। বাজে পুরুষ ছাড়ুন বলছি। সেকেন্ডের ব্যবধানেই ছেড়ে দিল আফ্রিদ। ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, মেরি লাল গালওয়ালি, লাল লাল গাল আরো লাল করে দিতে ইচ্ছে করছে। আসো বান্দি, আর একটা চুমু খাই। নাক ছিটকালো ন্যান্সি। বিরক্তিকরভাবে বলল,
এটা কি ছিল? আপনি কামড়ে দিয়েছেন, গালে ব্যথা পাচ্ছি আমি। দাঁত দেখালো আফ্রিদ। কভার থেকে কটন ক্যাজুয়াল শার্ট আর স্ট্রেট কাট জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদব পুরুষের কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণ পরে ওড়নাটা ভালো করে একপাশে ফেলে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আচানক ওয়াশরুম থেকে আফ্রিদের গলা শুনতে পেল। এই মাতারি, জলটা দিয়ে তারপর যা। ভ্রু পাকালো ন্যান্সি। টাওয়েল নিতেই ভুলে গেছে, গলা উঁচিয়ে শুধায়। কি আশ্চর্য, আপনি তো সবে গেলেন, বেরিয়ে এসে নিজের টাওয়াল নিজেই নিয়ে যান। আফ্রিদ বিরক্তিকর গলায় বলে। দিবি কিনা, নাহলে কিন্তু আমি বাইরে চলে আসবো। থতমত খেয়ে গেল ন্যান্সি। বিস্মিত কণ্ঠে শুধায়। নির্লজ্জ লোক কোথাকার। মনে মনে বকা দিতে দিতে টাওয়েল নিয়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল ন্যান্সি। দরজা খুলুন, এই যে টাওয়াল। আফ্রিদ খট করে ওয়াশরুমের দরজা খুলে দিল। ন্যান্সি হাত বাড়িয়ে টাওয়েলটা বাড়িয়ে দিল। আশ্চর্যের বিষয়, আফ্রিদ টাওয়েল নেওয়ার বদলে তার হাত টেনে নিল, হ্যাঁচকা টানে ভেতরে নিয়ে এলো। হকচকিয়ে গেল ন্যান্সি। কি করছেন? ছাড়ুন আমায়। আরে আফ্রিদ শুনল না। বিলাসবহুল ওয়াশরুমে টেনে নিয়ে শহরের নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়া পেতেই ধরফরিয়ে ওঠে মেয়েটা। ঠান্ডা সরুন, বেহায় লোক কোথাকার। আফ্রিদ তো সরল না, উল্টো চেপে ধরে ভিজিয়ে ফেলল ন্যান্সিকে। কাঁপছে রমণী। উফ, বান্দি জানকি বাচ্চা, এখন ফিল আসছে বিয়ে করে বাসর করার পর একসাথে শাওয়ার নেওয়ার। আফ্রিদের কথায় ছিটকে দূরে সরে গেল ন্যান্সি। অসভ্য অশ্লীল লোক, আমাকে ভিজিয়ে দিয়েছেন, আমার চুলগুলো ভিজে গেল। এখন এই ভিজা চুলে কতক্ষণে শুকাবো আমি? হ্যাঁ, পেট চেপে হেসে ফেলল আফ্রিদ। ছি ছি বউ, তোমার প্রতিবেশী মা কি তোমাকে এটুকু শেখায়নি স্বামীর সাথে গোসল করলে মহব্বত বাড়ে? দাঁত কিরমিরিয়ে বলে উঠল ন্যান্সি। আপনার মাথায় ভারী মোহাব্বত নাকি ছাই? আফ্রিদ নিশ্চুপ। ভেজা ঠোঁট জোড়া জিভের ডগা দ্বারা আবারও ভেজায়। তার ঘোর লাগা চাহনিতে অস্বস্তিতে পড়ে গেল ন্যান্সি। নিজেকে দেখে লজ্জায় আড়ষ্ট হলো বোধ হয়। শরীরের সাথে জামাটা একদম ভিজে লেপ্টে আছে। সহসা ভেজা চুলগুলো দুই ভাগে সামনে নিয়ে এলো। নিজেকে ঢেকে নেওয়ার ক্ষীণ প্রয়াস মাত্র। ঘাড় বাঁকালো আফ্রিদ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তার এমনতর কাণ্ডে কিঞ্চিত বিব্রত বোধ করছে ন্যান্সি। এই মুহূর্তে সরে যাওয়া উচিত। মাতারি রে, কি দেখালে, এখন কি করব? আফ্রিদকে এগুতে দেখে পিছুতে লাগলো ন্যান্সি। দেখুন। দেখা। আরেক দফা ভরকালো ন্যান্সি। কথায় কথায় অশ্লীল কথা বলে এই উত্তেজনার বেটা। প্রত্যেকটা কথার ডাবল মিনিং বের করে। একদম সামনে আসবেন না, নয়তো চিৎকার করবো বলছি আমি। তাহলে তো আরেকটু কাছে আসা দরকার বান্দি। 7 বারই শোনা উচিত তোমার চিৎকার, তবেই তো বলবে আফ্রিদ এহসান মহাপুরুষ। চোখ দুটো খেঁচিয়ে বুঝে নিল ন্যান্সি। দাঁতের দাঁত পিষে বলে। যেতে দিন আমায়। ধরে করে রেখেছে, যা যা। চট করে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ন্যান্সি। পরক্ষণেই নিজেকে শূন্য অনুভব করল। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরে আফ্রিদ। হাসকি টোনে বলে। ভিটামিন প্রয়োজন ইমিডিয়েটলি। ন্যান্সি এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল। মানে তুই আর আমি, তুই দেখাবি আমি দেখব, আমি দেখাবো তুই দেখবি, এরপর। বাকি কথাটুকু গিলে নিল আফ্রিদ। কাঁধে দাঁত বসিয়ে দিল ন্যান্সি। চোখ বুজে সহ্য করে আফ্রিদ। ফিসফিসিয়ে বলল। মাই ডিয়ার পার্সোনাল পিরানহা ফিশ, আই লাইক ইট বান্দি। তোকে নিয়ে গর্ব করতে করতে কবে যেন গর্ভবতী হয়েছে। চোয়াল ছুলে এলো ন্যান্সির। না, হ্যাঁ। কলেজে গিয়েছে ফাহমিদা। কিছুক্ষণ পরেই ফিরবে। বাড়িতে আপাতত কেউ নেই। মাইমুনা এহসান এই সময় বাড়িতে থাকেন না, কোথাও একটা বেরিয়েছেন। বর্তমানে সাব্বির আর কল্পনা রয়েছে বাড়িতে। কল্পনা আর সাব্বির ওরা ধুরা ড্যান্স করছে গানের সাথে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অবাক হলো ন্যান্সি। এটা যে তার দেবর আর ভাবি হয় বোঝাই যায় না। সবগুলোর মাথায় কেমন তার ছেঁড়া লাগে তার নিকটে। ওই তো বড় ভাবি এসে গেছে। কল্পনা সিঁড়ির দিকে তাকালো। ন্যান্সি নিচে আসছে। নামতে নামতে শুধায়। কি ব্যাপার সাব্বির ভাইয়া, আপনাকে খুশি লাগছে ভীষণ? হ্যাঁ, আসলে আজকে ট্রাক। বাকি কথা টুক করে গেলে ফেলল সাব্বির। ভুলবশত কি বলতে যাচ্ছিল সে? এক্ষুনি তো কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। কল্পনা চোখ পাকিয়ে তাকালো সাব্বিরের দিকে। সন্দিহান দৃষ্টিতে তাকালো ন্যান্সি। কি এমন বলতে যাচ্ছিল সাব্বির যেটা মাঝপথেই থামিয়ে দিল তাকে? ট্রাক? কিসের ট্রাক?
সাব্বির ন্যান্সির প্রশ্নে বিরক্ত হলো। ওষ্ঠে মেকি হাসি টেনে আওড়ালো। আরে ট্রাক আবার কি? আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি। আমি বলতে চাইছিলাম তোমাদের বিয়ের রিসেপশন তো আজ রাতে। কিছুক্ষণ পর ডেকোরেশনের লোকজন চলে আসবে, তাদের জিনিসপত্র লরি নিয়ে চলে আসবে। সাব্বির কি মিথ্যে বলল? কেন জানি ন্যান্সির মনে হচ্ছে মিথ্যে বলেছে ছেলেটা। আচানক কোলের উপর ঝাঁপিয়ে কিছু একটা পড়তেই ধপাস করে সিঁড়ির ধাপে বসে পড়ল ন্যান্সি। অপূর্ব সুন্দর সাদা রঙের লম্বা লোমওয়ালা বিড়াল দেখা যাচ্ছে। তার নীল সমুদ্রের মতন গভীর ও ঝকঝকে চোখ দুটো যেন চারপাশের আলো টেনে নিচ্ছে। কান দুটো গোলাপি আভাযুক্ত, ভেতরের সূক্ষ্ম লোমগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। পিটপিট করে চোখ তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি চমকালো। এর চোখ দুটো একদম আফ্রিদের মতো নীলাভমণি। হ্যাঁ বান্দি, একটা বিড়াল সামলাতে পারিস না? কোলে উঠতে এমনি পড়ে গেলে তাহলে আমার 3 কেজি ওজনের বাচ্চাটাকে কেমনে সামলাবে? আফ্রিদের অহেতুক কথার মানে খুঁজতে গেলে বেহুশ হয়ে যাবে ন্যান্সি। এটা কার বিড়াল? এটা আমার ছেলে কাইটান। আফ্রিদের কথায় চোখ ছোট হয়ে এলো ন্যান্সির। ব্যঙ্গ করে বলল, আমি জানতাম আপনার বড় কোনো সমস্যা আছে, তাই তো শেষমেশ বিড়ালের সাথে পরকীয়া করে বিড়াল বাচ্চা জন্ম দিয়েছেন আপনি। রীতিমতো আফ্রিদ যেন আকাশ থেকে পড়ল। ন্যান্সির কথায় ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল সাব্বির। ঠোঁট দুটো ফাঁক হয়ে গেছে কল্পনার। এই মেয়ে বলে কি, বিড়ালের সঙ্গে পরকীয়া করা যায়? তেড়ে গেল ন্যান্সির দিকে আফ্রিদ। আবে, আমি গন্ধকে বিড়ালের সাথে পরকীয়া করতে যাব? ন্যান্সি ঠোঁট ফুলিয়ে বলল, সেটা আপনিই জানেন। আপনার সিস্টেমে বড় সড়ো গন্ডগোল আছে, না হলে বিড়ালের সঙ্গে পরকীয়া করে শেষমেশ বিড়াল বাচ্চা জন্ম দিয়েছেন। আফ্রিদ ক্ষিপ্ত হলো। চুল খামচে ধরে ন্যান্সির। কোন দুঃখে তোর মনে হলো এটা আমার জন্মদেয় বিড়াল? ন্যান্সি নির্বিকার কণ্ঠে বলল, আপনার চোখ আর ওই চোখ সেম সেম নীলাভমণি। ভ্যাবাচাকা খেয়ে গেল আফ্রিদ। শালি মাতারি, তোর জন্য বিড়াল নিয়ে এসছি আর এখন ন্যাকামি করিস? পরকীয়া করলে আমি তোর সাথে করব, আর তোর সাথেই বাচ্চা জন্ম দেব। লজ্জায় নাক সিটকালো ন্যান্সি। চোখ টেপে আফ্রিদ। বিড়ালটাকে কোলে তুলে নিল ন্যান্সি। আদুরে আদুরে দেখতে, ভীষণ মিষ্টি, একদম নরম তুলতুলে। আমার বিড়াল বাবু। আবারও তেতে উঠল আফ্রিদ খ্যাক করে। থাপড়াইতে সবকটা দাঁত ফেলে দেব বান্তি। আমার সিস্টেমে সমস্যা নেই যে শেষমেশ বিড়ালের বাপ হবো। একদম বাবু বলবি না। ন্যান্সি ধুমধাম পা ফেলে সিঁড়ির দিকে এগোতে লাগলো। মাঝপথে থেমে বলল, বিড়ালের বাপ। আর পায় কে ন্যান্সিকে। কাইট্যানকে নিয়ে দৌড়ে উপরে চলে গেল। সাব্বির হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। ভাইয়া, শেষমেশ তুমি বিড়ালের সাথে পরকীয়া করলে? দাঁত পিষে অগ্নিদৃষ্টিতে তাকালো আফরিদ। সাব্বিরের বাচ্চা। রিসার্চ সেন্টার, হলরুম 1, জার বোম্বা। জার বোম্বা কোড নাম, ইভান বা ভানিয়া, যা বর্ণানুক্রমিক উপাধি AN602 দ্বারাও পরিচিত। ছিল একটি তাপ নিউক্লিয়ার বিমান বোমা এবং এখনও পর্যন্ত তৈরি এবং পরীক্ষিত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। 6-7 সোভিয়েত পদার্থবিদ আন্দ্রেই সাখারভ আর জামাস 16 এই প্রকল্পটির তত্ত্বাবধান করেছিলেন। যখন নকশার মূল কাজটি করেছিলেন সাখারভ ভিক্টর অ্যাডামসকি, ইউরি বাবায়েট, ইউরি স্মিরনভ আর এবং ইউরি ট্রুটনেভ। পরীক্ষার নিষেধাজ্ঞা স্থগিতের পর সোভিয়েত পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার অংশ হিসাবে 1961 সালের জুলাই মাসে কমিউনিস্ট পার্টির প্রথম সচিব নিকিতা ক্রুশ্চেভ এই প্রকল্পটির নির্দেশ দিয়েছিলেন। বিস্ফোরণটি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির CPUSU 22তম কংগ্রেসের সাথে মিলে যায়। 8 তথ্য উইকিপিডিয়া। নিউক্লিয়ার সায়েন্টিস্ট। বন্ধঘরটা এখন যেন এক রিসার্চ রুমে পরিণত হয়েছে। দেয়ালগুলো ধূসর ধাতুর কাঁচ এবং জটিল যন্ত্রপাতি দিয়ে ভরা। চারপাশে বাতাসে বিদ্যুতের মৃদু ঝনঝনানি। মনোরম নীরবতার আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত শীতলতা। প্রত্যেকটি কোণ থেকে কোনো না কোনো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। টেবিলের উপরে ছড়ানো আছে ল্যাব নোট, তাপমাত্রা সেন্সার, মিটার,
জটিল সিগন্যাল যন্ত্র সবই ঠিক যেন কোনো এই বোমা বানানোর যন্ত্রপাতির অংশ। রুমের এক কোণে রাখা বড় স্ক্রিনে নীলাভ আলো ঝলমল করছে। মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামাল, দুই পরমাণু বিজ্ঞানী, নিঃশব্দে বসে আছেন। চোখে চিন্তা, মনে দ্বন্দ্ব, বাধ্যতা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তাদের দমকে রেখেছে। তাদের হাতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বোমা এবং এমন অস্ত্র যা এক দেশের অস্তিত্বকে মুহূর্তের মধ্যে মুছে দিতে সক্ষম, যেখানে এটা বানানো সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে নাকি তাদের বাধ্য করা হচ্ছে আরও একবার তৈরি করতে। না চাইতেও মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামালকে এটার উপর কাজ করতে হয়েছে। শুধু তারা নয়, আরও অনেকেই রয়েছে যেখানে বন্দি অবস্থায়। তাদের প্রত্যেককে কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে। বোমার জটিল অংশগুলো, তার স্পর্শকাতর উপাদানগুলো, তার প্রতিটি কন্ট্রোল সবই যেন প্রাণী সদৃশ স্পন্দন করছে। চারপাশের যন্ত্রপাতির হালকা হুম হুম আর স্ক্রিনের নীল আলো মিলে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করেছে। রুমের দরজা বন্ধ, জানালার আড়ালেও কোনো সূর্যের আলো নেই, মাত্র এক অন্ধকার আর যন্ত্রের কৃত্রিম আলো। এটা হলো নাম্বার 1, বড় একটা সেন্টার। শহর থেকে ঠিক কত মাইল দূরে রয়েছে তা জানা নেই তাদের। লোকটা চুপি চুপি আসে, তাকে এখনও পর্যন্ত দেখেনি দুই সায়েন্টিস্টদের মধ্যে কেউই। তার একটাই কথা, যতক্ষণ কাজ শেষ হচ্ছে ততদিন তাদের মুক্তি নেই। অথচ দীর্ঘ 10-11 বছর ধরে তাদের বন্দি করে রেখেছে সেই আগন্তুক। বাইরের আলোটুকু দেখতে পায়নি তারা। এই একটা সেন্টার যেখানে হাজারটা সিসি ক্যামেরা লাগানো, শত শত গার্ড পাহারা দিচ্ছে। তাদেরকে বেসমেন্টের 1 নাম্বার হলে বন্দি করে রাখা রয়েছে। কাজ যাতে বহাল থাকে সেই তবিয়তে খাবার দাবার সব কিছু সময় মতো দেওয়া হয়। অথচ প্রিয় মানুষগুলোর মুখ একটিবারও দেখতে পায়নি তারা। 11টা বছর কি কম কথা? বোমার ভয়াবহ সম্ভাবনার জ্ঞান তাদের বুককে ভারী করে দিচ্ছে। তারা জানে এই একক বস্তুতেই লুকিয়ে আছে এক দেশের ধ্বংস। তবুও বাধ্যতায়, আতঙ্কে, সময়ের চাপে কাজ চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু কাজ না করলে যে সব শেষ করে ফেলবে সেই নির্দয় মানুষটা। সকালবেলা যেন এক নবজাত শিশুর প্রথম শ্বাস। পূর্ব আকাশ ফুঁড়ে সূর্যের লালচে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। অন্ধকার কেটে গিয়ে পৃথিবী নতুন করে জেগে ওঠে। শিশির ভেজা ঘাসে হাঁটলে পায়ে লাগে শীতল পরশ, যেন রাতের স্মৃতিগুলো এখনও মুছে যায়নি। পাখিরা ডানা মেলে কুজন তোলে, তাদের সুরে ভরে ওঠে নিস্তব্ধ প্রকৃতি। দূরে কারো উঠোনে ধোঁয়া ওঠে চুলা থেকে, ভাতের গন্ধ মিশে যায় শীতল বাতাসে। ঢাকার কলেজ ছাড়তে হয়েছে তন্নিকে। এখানে এসে নতুন একটা কলেজে ভর্তি হতে অ্যাপ্লাই করেছে। এখন আল্লাহ ভরসা ভর্তি হতে পারবে কিনা। সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে। দূরে পরিচিত একখানা মুখ দেখে থমকে দাঁড়ায় সে। চিনতে ভুল হয় না তার। এটা তো ইতি আপু আর ইলহাম আপুর বন্ধু পৃথ্বী। কিছুটা এগুতেই ঠিকঠাক নজরে এলো। হ্যাঁ, সত্যি তো, সে ভুল দেখেনি, এটা তো পৃথ্বী। পৃথ্বী ভাইয়া, তুমি এখানে? সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছে পৃথ্বী। মুখে মলিন হাসিটা বজায় রেখে বলল, কেমন আছো তন্নি? তন্নি মৃদু হেসে বলল, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ফুস করে নিঃশ্বাস ছাড়ল পৃথ্বী। আর ভালো। কপাল কুঁচকে এলো তন্নির। কেন ভাইয়া, কি হয়েছে? আচ্ছা তন্নি, তোমরা কি ন্যান্সির খোঁজ করনি আর? তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো। পৃথ্বী তার গাছের ডালে জমে থাকা শিশির বিন্দু রোদ ছোঁয়ায় রঙিন রত্নের মতন ঝলমল করে ওঠে। হালকা কুয়াশা তখনও মাটির বুক জড়িয়ে থাকে, ধীরে ধীরে সূর্যের উষ্ণতায় মিলিয়ে যায়। তন্নি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, হঠাৎ করে কি হয়ে গেল? সত্যি আমি জানি না, বাবা মা কেউই খুঁজছে না ইলহাম আপুকে। চিন্তার ভাঁজ পড়ল পৃথ্বীর কপালে। নিজেদের মেয়েকে খোঁজ করছে না, এ কেমন কথা? কিন্তু আমি সত্যিই জানি না ভাইয়া, আপুকে হঠাৎ করে নিয়ে গেল কেন ওনারা? আমি চাই আপু ফিরে আসুক। সত্যি তুমি চাও? হ্যাঁ ভাইয়া, অবশ্যই চাই আমি। আমার আপু হয় সে। ওষ্ঠ বাঁকিয়ে হাসল পৃথ্বী। তবে তাই হবে। আফ্রিদের বেডরুমটা অনেক পছন্দ ন্যান্সির। দিনের বেলায় যতটা সুন্দর দেখতে, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই যে বেডের সামনের দিকে আর্টিফিশিয়াল সবুজ পাতাগুলো লাগানো, মাঝখানে লাল ভেলভেটের নরম তোষক, সবটাই ভীষণ সুন্দর। অদ্ভুত সুন্দর লাগে তার এই সাজসজ্জা।
আফ্রিদের পছন্দ আছে বলতে হয়, পুরো বাড়ির ডিজাইন সে নিজে করিয়েছে। বান্দিরে কই তুই? রুমে ঢুকেই চিৎকার শুরু করেছে আফ্রিদ। পেছন থেকে এসে মুখ চেপে ধরে ন্যান্সি। আল্লাহর ওয়াস্তে চুপ করুন, অসভ্যের মতো চিৎকার কেন করছেন? তুমি অসভ্যতম করতে দিচ্ছ না তাই। হাত সরিয়ে নিল ন্যান্সি। আপনার মুখে বোধহয় জন্মের পর সত্যি কেউ মধু দেয়া হয়নি, তাই না? না। ভাবলেশীনভাবে বলল আফ্রিদ। এক লহমায় চেহারার রং বদলে আসে তার। টুপ টুপ করে চুমুকে ফেলল। সকালে কি বলছিলে? আমার সিস্টেমে সমস্যা আছে। আমি বিড়ালের সঙ্গে পরকীয়া করি, বিড়াল বাচ্চা জন্ম দিয়েছে। তবে চল আজকে সিস্টেমটা আরেকবার পরীক্ষা করে নেওয়া যাক, দেখি ঠিকঠাক আছে কিনা। আফ্রিদকে এক পা করে এগুতে দেখে পিছিয়ে গেল ন্যান্সি। দেখুন আফ্রিদ, আমি কুংফু মাস্টার। আর আমি রোমান্সের মাস্টার। আফ্রিদ তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেয়ালের সাথে চেপে গিয়ে দুহাত কম্পু স্টাইলে তুলে ধরে। আপনাকে তো আমি লাথি দিয়ে নেটওয়ার্কে বাইরে ফেলে দেব। হো হো শব্দে ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। হারামি রে, রক্তচুষি ডাইনি ফেলে বসে বড় করছে আমাকে লাথি দেওয়ার জন্য। আমাকে নেটওয়ার্কে বাইরে পাঠানোর আগে তোমার নেটওয়ার্কের ভেতরে চলে আসবো। ন্যান্সি ঠিক নিশানা অনুযায়ী আফ্রিদের বুকে ঘুষি বসায়, কিন্তু তাতে কিছুই হলো না আফ্রিদের। উল্টো নিজের হাতে ব্যথা পেল। হাতে ব্যথা পেয়েছি। আফ্রিদ কপাল চাপড়াচ্ছে। কেমন মাইয়া মানুষ বিয়ে করলো সে, একটু ব্যথা সহ্য করতে পারে না? তাহলে আফ্রিদ ইসলাম নামক নরবসুকে কিভাবে সহ্য করবে? এটুকুই শক্তি? সামনে তো অনেক শক্তির প্রয়োজন হবে, কারণ আমি যে নরপশু। আফ্রিদ তড়িৎ গতিতে এগিয়ে এলো, এসে দেয়ালের সাথে চেপে ধরল ন্যান্সিকে। ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে বক্ষস্থলে। প্রাণ যায় অবস্থা মেয়েটার। নীলাভমণি জোড়ায় দৃষ্টি মেলাতে পারে না সে। কেমন জানি অন্তর কাঁপে, শরীর থেকে প্রাণ ছুটে পালাতে চায়। আফ্রিদের অস্থিরে ভরা নিঃশ্বাস কেমন উপচে পড়ছে ন্যান্সির উপরে। আফ্রিদ নিশাতুর কণ্ঠে ডেকে ওঠে, পড়ান। পড়ান। ডাকটি ন্যান্সির কানে বাজতেই যেন শরীর শিহরে ওঠে। মধুর এই সম্বোধন বুকের ভেতরে ঢেউ তুলছে, আবার অস্থিরতাও বাড়িয়ে দিচ্ছে। আফ্রিদের অদূরত্ব তার নিঃশ্বাসকে ভারী করে তুলছে। হাঁসফাঁস করা যেন স্বাভাবিক হয়ে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই মুহূর্তে চোখের পলকও ফেলতে সাহস পায় না ন্যান্সি। আফ্রিদ নরম করে গালে নাক ঘষতেই ন্যান্সির লাল টমেটোর মতন রাঙা হয়ে যাওয়া গাল আরও লালচে দেখায়। ফিসফিস স্বরে প্রশ্ন করে আফ্রিদ, ইন্টিমেট হবি? ন্যান্সি আঁখি বুঝে খিচিয়ে বলে ওঠে, ছি, আপনি কতটা বাজে। কথার প্রতিবাদকে পাত্তা না দিয়ে আবারও নাকে নাক ছুঁয়ে দেয় আফ্রিদ। আলতো এক চুমুতে ন্যান্সির গাল যেন জ্বলে ওঠে লজ্জা আর অভিমানের রাগে। কি বাজে? আফ্রিদের ঘোর লাগা কণ্ঠস্বর শুনে দাঁতে দাঁত পিষে উঠে এলো ন্যান্সির কণ্ঠ। চোখ জ্বলে ওঠে তীব্র অভিমানে। নষ্টা পুরুষ কোথাকার। আফ্রিদ ঠোঁট কামড়ে হেসে দেয়। হাসিটা যেন বিদ্রুপে ভরা, তবুও কেমন অদ্ভুত টান লুকিয়ে আছে তাতে। তাহলে তো তুইও নষ্টামে। বিস্ময়ে নয়ন বড় বড় করে তাকিয়ে থাকে ন্যান্সি। রুষ্ট গলায় জবাব ছুড়ে দেয়, আমি আপনার মতো নষ্টাগিরি করিনি, বুঝেছেন? আবারও হাসলো আফ্রিদ। সেই হাসিতে আছে এক অদ্ভুত দৃঢ়তা। ন্যান্সির থুতনিতে আলতো চুমুক খেয়ে ঠোঁট সেখানেই স্থির রেখে কণ্ঠ নামিয়ে আনে গভীরে, আমি নষ্টা। যদি তোকে গভীরভাবে ছুঁই তাহলে তো তুইও নষ্ট হলি। হাঁসফাঁস করে ওঠে ন্যান্সি। বুকের ভেতরে ঝড়ের শব্দ তোলপাড় করে থাকে। দেয়ালে ঠেসে থাকা শরীর আর সরাতে পারে না। আফ্রিদের হাত ধীরে ধীরে তার কোমরে গিয়ে থেমে থাকে। ন্যান্সি মুখ ঘোরাতে চাইলেও অদৃশ্য কোনো বাঁধন তাকে টেনে ধরে রাখে। নড়তেও পারে না, সরতেও পারে না, কেবল হৃদকম্পনে ভেসে যায় সে। মাথারি রে, তোকে যে কি করি। ছাড়ুন বেয়াদব লোক। আফ্রিদকে সরিয়ে দিল ন্যান্সি। গা ছাড়া ভাব নিয়ে কবাটের কাছে এগিয়ে গেল আফ্রিদ। ভেতর থেকে প্যাকেট বের করে ছুঁড়ে দিল ন্যান্সির দিকে। আই ছামরি, রিসেপশনে এটা পড়বে। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। ভালো করে বলেন, তাহলে পড়ব। নিমুষ্ঠ কামড়ে ধরে আফ্রিদ কোকড়ানো চুলে আঙুল চালিয়ে বলে, ভালো করে বললে কি দিবি? আফ্রিদের দুষ্টু ইঙ্গিত বুঝতে বেশ পারছে ন্যান্সি। সেও কম যায় না। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কাইটানকে কোলে তুলে নিল। হাত বুলাতে বুলাতে বলল, কি আর দেব, আপনাকে ডক্টর দেখাবো, কারণ আপনার সিস্টেমের সমস্যা আছে, তাই তো বিড়াল বাচ্চা পালতে হচ্ছে আমায়। পরক্ষণেই জিভে কামড় বসালো ন্যান্সি। কি বলতে গিয়ে কি বলে ফেলল সে।
ছি। তাহলে তুই চাইছিস আমার বাবু পালতে? বলছিলাম যে যখন 1% ভালোবাসবো সেদিন বাবুর আম্মু বানাবো। তবে বান্দি তুই চাইলে আমি এখন থেকে প্রসেসিং শুরু করতে রেডি আছি। ন্যান্সি এক দৌড়ে পালিয়ে যায় ক্যান্টিনকে নিয়ে, কিন্তু তা বোধ হয় আর পারল না। তার আগে নিজেকে শূন্য অনুভব করলো। নষ্ট পুরুষ, ছাড়ুন। নষ্ট মাতারি মেয়ে, ছাড়বো না। রিসেপশন পার্টির আয়োজনটা একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন। আজকে আফরিদ এহসান এবং তার স্ত্রী ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা এহসানের রিসেপশন পার্টি। ঝলমলে আলোয় ভরে উঠেছে চারিদিক। সোনালি আর নীলের মিশেলে তৈরি ডেকোরেশন, চারিপাশে সাজানো টেবিলে ক্রিস্টালের গ্লাস, রঙিন ফুল, সুগন্ধি মোমবাতির সেট আপ, সব মিলিয়ে এক স্টাইলিশ পরিবেশ। গান বাজছে ডিজে ফ্লোরে, কখনো হালকা রোমান্টিক টিউন, আবার কখনো নাচের তালে হাই বিটস। অতিথিরা কেউ কেউ নাচে মাতছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কেউ বা খাবারের টেবিলে মন দিচ্ছে। ড্রিঙ্ক কর্নারে সাজানো রয়েছে নানা ফ্লেভারের মকটেল আর জুস, বার চোখ ধাঁধানো রঙে ভরে উঠেছে গ্লাসগুলো। আজকের পার্টিতে আফরিদ এহসানের বিজনেস পার্টনার থেকে শুরু করে দেশ বিদেশের অনেকেই এসেছে। আসতেই হবে, কারণ মাফিয়া কিং যখন ডেকে পাঠিয়েছে তাহলে আসবে না? এই সুযোগে যদি তারাও কোনোভাবে তার সাথে দুই একটা ডিল করে ফেলতে পারে তাহলে মন্দ কি? খাওয়া দাওয়ার আয়োজনও তো কম নয়। গরম গরম কাবাব, পাস্তা, ফ্রাইড চিকেন থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিরিয়ানি, শেষে মিষ্টান্নের ডেজার্ট খানার। অতিথিরা মুগ্ধ চোখে এক এক করে প্লেট ভরছে। আফরিদ আজকে পরেছে স্লিম ফিট ব্ল্যাক টক্সিডো, সাথে সাদা ড্রেস শার্ট আর ব্ল্যাক সিল্কের বো টাই। ব্লেজারের একপাশে ছোট্ট সিলভার ব্রোচ ঝিকমিক করছে আলোতে। পায়ে পলিশড লেদার শু, কালো চকচকে। হাতে একটা স্টাইলিশ ওয়াচ, সিলভার ডায়াল আর ব্ল্যাক স্ট্র্যাপে তার লুককে করেছে আরও গর্জিয়াস। চুলগুলো সেট করা স্লিক ব্যাক স্টাইলে, হালকা জেল দিয়ে চকচক করছে। আজকে তাকে অন্য দিনের তুলনায় রাফ অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। পারফিউমের ফ্র্যাগ্রেন্সে মাতাল করে দিয়েছে আশেপাশের বাতাসে মিশে একাকার। একে একে সবার সাথেই কথা বলছে আফরিদ। তাদের মধ্যে আব্রাহাম নামে একটা লোক এগিয়ে এলো। Hey Ehsan, how are you, bro? আব্রাহামকে দেখে ওষ্ঠে বাঁকালো আফরিদ। আব্রাহাম, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? হাতে ড্রিঙ্কসের গ্লাস রয়েছে। ভালো তো আছে, বাট তুমি এতটা বোরিং হলে কি করে? চোখ দুটো সুচলো হলো আফরিদের, পাল্টা প্রশ্ন করে বসে। যেমন? আব্রাহাম নির্লজ্জের মতো হেসে বলল, একটু আধটু লাল পরিও তো রাখতে পারতে, আমাদের জন্য না হোক অন্তত নিজের জন্য। কথাটা বলে চোখ টেপে আব্রাহাম। আফরিদ ঘাড় বেঁকিয়ে হাসল। ঘাড় বাঁকাতে নজর আটকে গেল সিঁড়ির দিকে। ঠোঁট কামড়ে বলে ওঠে, ওই যে মেরি লাল পাড়ি। আফরিদের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো আব্রাহাম। পার্টির আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে ন্যান্সিকে ঘিরে। মেয়েটার আজকের সাজ একেবারে শো স্টপার লুক। লাল রঙের ভেলভেট মার্বেল গাউন তার গড়নকে এমনভাবে জড়িয়ে ধরেছে যেন উপচে পড়ছে তার সৌন্দর্য। গাউনের নিচে লম্বা ফ্লেয়ার, হাঁটার সাথে সাথে বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করছে আফরিদের। পায়ে কালো স্টিলেটো হিল, শব্দ পুরো ফ্লোর জুড়িয়ে ছড়িয়ে পড়েছে এক ধরনের ক্লাসি ভাইব। তার লম্বা চুল কুচকুচে কালো, ঝর্ণার মতো নেমে এসেছে কাঁদবে। আলো পড়লে চুলে এক ধরনের নরম ঝলক খেলা করে, যা তাকিয়ে থাকা সবার চোখ আটকে দিচ্ছে। গলায় পরা হালকা সিলভার নেকপিস, মাঝখানে রেড ডায়মন্ড আর কানে ছোট্ট স্টাড ইয়াররিংস তাকে করেছে আরও এলিগ্যান্ট। লাল লিপস্টিক আর হালকা স্মোকি আই মেকআপ তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ করেছে। এটা সেদিন মলে পছন্দ করেছিল ন্যান্সি, কিন্তু বদের হাট্টি আফরিদ তাকে কথা শুনিয়েছিল বলে নিলই না। কাল রাতে এটা দেখে বিষম খেয়েছিল, যেন এক ঝলকেই হৃদয় ভেদ করার মতন আফরিদের। ঠোঁট ভেজায় আফরিদ, উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে আছে সে, নিজেকে শান্ত করার প্রয়াস। কোনো এক দুষ্ট পুরুষ তার প্রেমিকাকে দেখে বলেছিল, আরে রোজ, আজকে আফ্রিদেরও ভীষণ ইচ্ছে করছে বলতে। তুমি আমার সদ্য ফোটা লাল গোলাপ, যার কাটায় কাটায় আমি খুঁজে নেই ভালোবাসার অমৃত স্বাদ।
সিঁড়ির শেল ধাপে পা রাখতেই হাত বাড়িয়ে দিল আফ্রিদ। ন্যান্সি তাকিয়ে আছে নিষ্পলক, হাতে হাত রাখবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কাম অন অ্যাঞ্জেলিনা। ন্যান্সি কাঁপা কাঁপা হাতটি রাখল আফ্রিদের হাতে। আফ্রিদ ঠোঁট কামড়ে ফিসফিসিয়ে বলে, হায় মেরে লাল পরি। ভ্রু কুচকে নিল ন্যান্সি। গলা উঁচিয়ে বলল আফ্রিদ, মিউজিক প্লিজ। লাল পরি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি মঙ্গवा दो मुझको লাল পরি। ড্যান্স ফ্লোরের মাঝখানে আফ্রিদ জড়িয়ে আছে ন্যান্সিকে। থরথরিয়ে কাঁপছে মেয়েটা, যে যার মতো নাচতে ব্যস্ত। এরকম একটা অশ্লীল গানে নাচতে গিয়েও নাক ছিটকালো ন্যান্সি। বাজে পুরুষ, নষ্ট পুরুষ তাকে ইচ্ছে করে এখানে ড্যান্স ফ্লোরে নিয়ে এলো। লাল পরি লাল পরি লাল পরি লাল পরি মাঙ্গে দো মুঝকো লাল পরি। আবে আমার গরিবের নেতা আম্বানি, মাথার রে তোকে হট লাগছে, কিন্তু তাতে আমার গরম লাগছে কেন? কম্পিত ন্যান্সি ফিসফিসিয়ে বলল। আমি রুমে যাব। টিপে হেসে ফেলল আফ্রিদ। নেশাতুর কণ্ঠে বলল, গানের অর্থ জানিস? বিশেষ করে পেয়ে যাওঙ্গি, এটার অর্থ? পিটপিট চোখ করে তাকালো ন্যান্সি। সে জানে এই শব্দের অর্থ। লোকটা কি অশ্লীল। ঠোঁট উল্টে নেয় ন্যান্সি। হাত পা ছড়িয়ে কেঁদে ফেলবে এই বুঝি। এর আগে কখনোই এরকম পরিস্থিতিতে পড়েনি, এরকম পার্টিতে আসেনি সে, আর না এইভাবে ড্যান্স ফ্লোরে নেচেছে। সবাইকে অনায়াসে আনন্দ করতে ব্যস্ত। কিন্তু ন্যান্সি বাজে পুরুষ, তাকে আরও বেশি ভয় দেখাচ্ছে। আখিদয় ভিজে ওঠে তার। দুহাতে কোমর জড়িয়ে ধরে আফ্রিদা এহসান। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তাকে আমার দিকে। তাকাতে পারে না ন্যান্সি। ভীষণ ভয় পায় আফ্রিদকে। আবারও আদেশ স্বরূপ বলল সে, তাকাতে বললাম তো, তাকে আমার দিকে। পিটপিট করে চোখ মুখ তুলে তাকায় ন্যান্সি। আফ্রিদ হাসে। হাসলে চোখ দুটো ছোট হয়ে আসে তার। নীলাভ দৃষ্টিতে আবারও কেঁপে উঠল ন্যান্সি। ওই অ্যাঞ্জেলিনা, আমি আছি না, ভয় কিসের? অবাক নেত্রে পল্লব ঝাপটায় ন্যান্সি। তাকেই তো ভয় পায় সে। ভয় লাগলে বুকের ভেতর ঢুকে যাবে। আফ্রিদের কথায় আবারও মস্তক নত হয়ে এলো ন্যান্সির। ন্যান্সিকে কিছুটা ফ্রি করতে ওয়াইন কর্নারে নিয়ে গেল আফ্রিদ। অহরহ বিদেশি হুইস্কি, ককটেল, মকটেল, সফট ড্রিঙ্কস সহ অনেক রকমের পানীয় রয়েছে। একটা হুইস্কির বোতল তুলে ন্যান্সির দিকে এগিয়ে দিল আফ্রিদ। টেক ইট। নাক ছিটকালো ন্যান্সি। রুষ্ট কণ্ঠে বলল, এসব খাই না আমি। ঠোঁট কামড়ে হাসে আফ্রিদ। ও হ্যাঁ, তুই তো ভীষণ পবিত্র। নাক বোচা করে তাকালো ন্যান্সি। আফ্রিদ ঠকঠক করে পুরো অর্ধেকটা বোতল খেয়ে ফেলল। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। কেউ এতটা হুইস্কি কি করে খেতে পারে? আশ্চর্য। শোন মাতারি, রুমে যাবি, গিয়ে দেখবি বিছানায় একটা বক্স রাখা আছে, ওটা খুলবি, ভেতরে স্পেশাল কিছু আছে। কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। বক্স? কিসের বক্স? অসন্তুষ্ট হলো আফ্রিদ। কেড়মেড়িয়ে বলল, বান্তি রে, যা না, গিয়ে দেখ। হিলের গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে যেতে লাগলো ন্যান্সি। আফ্রিদ হুইস্কি খেতে ব্যস্ত। কল্পনা আর নীলাদ্রি নিজেদের মধ্যে এনজয় করছিল। আচানক নীলাদ্রি ন্যান্সিকে উপরের রুমের দিকে যেতে দেখল। সে আর অপেক্ষা করলো না, ডান্স ফ্লোর থেকে বেরিয়ে গেল। মাইমুনা এহসান আর চোখে তাকায় ন্যান্সির যাওয়ার দিকে। ফাহমিদা মা ভাই কাউকেই খুঁজে পাচ্ছে না। এখানে নেই কেউ। কোথায় গেল সবাই? সিঁড়ির প্রতিটি ধাপ যেন ন্যান্সির জন্য কেমন অদ্ভুত হয়ে উঠেছে। এক আতঙ্কের চাপা দীর্ঘশ্বাস তার পিঠে লেগে রয়েছে। অর্ধেক যাওয়া মাত্রই মনে হলো কেউ যেন তার নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে অদৃশ্য উপস্থিতি নিয়ে। পা থেমে গেল, বুক ধরফর করে উঠল। মনে পড়ল সেই ভয়ঙ্কর রাত, ফ্রিজের ভেতরে রক্তমাখা কাটা মাথার দৃশ্যটা। আশপাশটা নিস্তব্ধ, শুধু তার হিলের ঠকঠক শব্দ করিডরের দীর্ঘ ফাঁকা দেয়ালে প্রতিধ্বনির মতো বাজছে। ন্যান্সির রেড ভেলভেট গাউনটা অন্ধকার আলোয় যেন রক্তের ছোপ হয়ে জলজল করছে। নিচে পার্টির গান বাজছে, হাসির রোল ভেসে আসছে। কিন্তু এই তলায়, এই করিডরে শুধু অশরীরী নীরবতা। চোখের কোণে অদৃশ্য নড়াচড়া অনুভব করল সে। ভয় তার চারপাশে অদৃশ্য জাল বিছিয়ে ফেলেছে। ন্যান্সি নিঃশ্বাস নিতে গিয়েই যেন গলায় বরফ ঠেসে ধরার অনুভূতি পাচ্ছে। সামনে দরজাগুলো এক একটা অন্ধকার রহস্যের মতন দাঁড়িয়ে, আর পিছনে কে আছে তা না ঘুরে তাকালে বোঝা যাচ্ছে না।
ন্যান্সির ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, কণ্ঠস্বর কাঁপা কাঁপা হলেও করিডরের ফাঁকা দেয়ালে প্রতিধ্বনির মতন ছড়িয়ে পড়ল। কে ওখানে? বেরিয়ে আসুন বলছি। শব্দটা ছুটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মুহূর্তেই নীরবতা আরও গাঢ় হলো। এই বাড়িটা নিজেই শ্বাস নিজেই আটকে রেখেছে। হঠাৎই করিডরের একপাশে পর্দা নড়ে উঠল। কোনো বাতাস নেই, তবুও কাপড়টা কারো আঙুলের ঝাঁকুনি খেলো। আচমকা একটা কেউ সরে গেল। এত দ্রুত চোখ মেলতে না মেলতেই যেন অদৃশ্য হয়ে গেল সেই উপস্থিতি। ন্যান্সির বুক থকথক করতে লাগলো। কপালের ঘাম গড়িয়ে লাল ভেলভেট গাউনে পড়ল। তার শরীর যেন বরফের পাথর হতে চলেছে, অথচ পা যেন মাটিতে গেঁথে গেছে। করিডোরটা এখন শুধু অন্ধকার নয়, ভয়ানক রূপ ধারণ করেছে। হঠাৎ পেছন থেকে হালকা ফিসফিস আওয়াজ ভেসে এলো। রক্ত। পরিচিত নাম্বার থেকে ফোন আসতেই বেসমেন্টের দিকে এগিয়ে গেল আফরিদ। ফোনের ওই পাশে ইদ্রান বলে ওঠে, হোয়াটস ইউ মাইন্ড? তিরিক্ষে মেজাজে বলে ওঠে আফরিদ, তোর মাথা, কুত্তার বাচ্চা, শালা লুচ্ছা, একদম ফোন করবি না, নাহলে পরের বার আলিয়াজকে তোর উপর ছেড়ে দেব। অট্ট হাসিতে ফেটে পড়ে ফোনের ওপাশে থাকা ইদ্রান নামক পুরুষটি। দাঁত কিরমিরিয়ে বলে ওঠে আফরিদ, থাক বাল, সব উন্নতি, ফাক ইউরসেলফ। তোর কি মায়ের অভাব পড়ছে, গোলামের পুত? আবারও হেসে উঠল ইদ্রান। ওকে, গো টু হেল্প। ঠাস করে ফোনটা রেখে দিল সেই পুরুষটি। রাগে মস্তিষ্ক ফেটে যাচ্ছে আফরিদের। আচানক দৃষ্টি বেসমেন্টের তালা বন্ধ রুমের দিকে যেতেই কপাল কুঁচকে এলো আফরিদের। শিট শিট শিট। ত্রস্ত পায়ে দৌড়ে জায়গা ছাড়ল সে। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ন্যান্সির কাছে। দেয়ালের সাথে লেপ্টে আছে ন্যান্সি। ভয়ানক নরখাদক আলিয়াজ বেরিয়ে এসেছে। রক্তাক্ত চেহারা দেখে চিৎকার করে উঠল ন্যান্সি, অথচ নিচে মিউজিকের শব্দে কেউই তার চিৎকার শুনতে পায় না। ধীরে ধীরে এগুচ্ছে আলিয়াজ। কেঁদে ফেলল ন্যান্সি। এত ভয়ানক মানুষ এর আগে দেখেনি সে। লোকটা ন্যান্সির দিকে হাত বাড়াতেই গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে ন্যান্সি। আলিয়াজ তার গাউন টেনে ধরে, ফলস্বরূপ ছিঁড়ে যায় কিছুটা। আর একটু এগোনোর আগেই শিকল দিয়ে তাকে বেঁধে ফেলল আফরিদ। জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে ন্যান্সি। নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে আলিয়াজ। আফরিদ, আমি খাবো এই মেয়েকে। ছাড় আমাকে, ছাড়, আমি সবাইকে খেয়ে ফেলবো, ছাড় বলছি। সপাটে একটা থাপড় বসালো আফরিদ। মুখে পরিয়ে দিল মাস্ক। টেনে নিয়ে গেল আবারও বেসমেন্টের দিকে। এবারে আর রেস্ট নিল না, একেবারে ভেতরের রুমে গেল। সেই রুমের ভেতরেও রয়েছে আরও একটি বদ্ধ রুম। রুমটা সাউন্ড প্রুফ, কেউ শুনতে পাবে না আলিয়াজ নামক ভয়ানক নরখাদকের বীভৎস চিৎকার। ফ্লোরে এখনও লুটিয়ে পড়ে আছে ন্যান্সি। তাকে জাগানোর চেষ্টাটুকু করল না আফরিদ। উল্টো তার ঠোঁটের লিপস্টিক আলগোছে তুলে খানিকটা নিচের গালে গলায় লাগিয়ে ফেলল। অতঃপর ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে তার। বিলীন হতে চায় রমণীর মাঝে। ভাজে ভাজে নিজের হাতের স্পর্শ ছুঁয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে ন্যান্সির। পিটপিট করে চোখ মেলে তাকালো সহসা দৃষ্টি মিলল নীলাভ মণিজোড়ায়। চমকালো, ভরকালো ন্যান্সি। বেশ কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দিল আফরিদ। ভয়ানক লোকটার মুখখানি মনে পড়তেই দু হাতে জড়িয়ে ধরে আফরিদকে। এবারে আফরিদ দেয়ালের সাথে চেপে গেল। অস্থির ন্যান্সি এলোমেলো ভাবে বলল, আমি দেখেছি ভয়ানক একটা মানুষ আমায় ধরেছিল। আফরিদ, আফরিদ, এইখানে কিছু একটা আছে, কেউ লুকিয়ে রেখেছে, আমাকে দেখছে কেউ, রক্ত মাংস দেখেছি আমি। পিঠে আলতো করে হাত স্পর্শ করলো আফরিদ। অন্য হাতে বুকে গুজে রাখা নাজুক মুখশ্রী টেনে বের করে আনে। চোখের পাতা কাঁপছে ন্যান্সির। আফরিদ ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলে, মিথ্যক মাতারি, তুই এতক্ষণ ধরে আমাকে চুমু খেতে ব্যস্ত ছিলি? তপ্তা খেলো রীতিমতো ন্যান্সি। সে তো স্পষ্ট দেখেছে সেই ভয়ঙ্কর লোকটাকে। আপনি মিথ্যে কেন বলছেন? এখনই তো আপনি এসে ওকে ধরলেন। আবারও হাসে আফরিদ। কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল ন্যান্সিকে। ছেঁড়া গাউনের নিচে হাত ঢুকিয়ে দিল, স্পর্শ করে তার বক্ষ পৃষ্ঠে। ইস মাতারি রে, যে তোকে যে কি করি! এ দেখ, ঠোঁট, গাল, গলা, সব জায়গায় লিপস্টিক লাগিয়ে দিয়েছিস। চমকে ওঠে ন্যান্সি। আফরিদের লালচে ঠোঁটের দিকে তাকিয়ে আরেক দফা চমকে উঠল ন্যান্সি। সে কিস করেছিল আফরিদকে? সব কিছু হঠাৎ করেই স্তব্ধ হয়ে আছে। হঠাৎ সময় নিজেকে থামিয়ে রেখেছে।
অভদ্র, অদ্ভুত আকর্ষণীয় পুরুষটির চোখের দিকে তাকাবার সাহস পাচ্ছে না মেয়েটা। চারপাশের নীরবতা যেন এক অদৃশ্য আয়নায় তার লজ্জা আর ভয়কে বহু গুণে প্রতিফলিত করছে। বুকের ভেতরে ঘূর্ণিঝড়ের মতন অস্থিরতা কোথায় রাখবে এত লজ্জা, এত অপরাধবোধ? অবিশ্বাস্য লাগে তার নিজের কাছেই। আসলেই কি সে ঠোঁটে ঠোঁট রেখেছিল ওই পুরুষের আগুনে দগ্ধ ঠোঁটে? মুহূর্তটি যেন দুঃস্বপ্ন, তার আকাঙ্ক্ষার মিশ্র এক মরীচিকা। পুরুষটির প্রতিটি শব্দ এখন তার অন্তরে কাঁপন তোলে। সত্যিই কি সে সঠিক বলছে, নাকি সবটাই ভ্রম, এক বিভ্রান্ত হৃদয়ের খেলা? বুকের ভেতর দামামার মতন শব্দ উঠছে, যেন প্রতিটি স্পন্দন রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। চারপাশে ধোঁয়াশা, বাস্তব নাকি কল্পনা, আতঙ্ক নাকি আকাঙ্ক্ষা? ন্যান্সি নিজেই আর পার্থক্য করতে পারছে না। সে কি আবারও সেদিনের মতো বিভ্রমে হারিয়ে গেল, নাকি এই তার ভিতরে অচেনা সত্য, যে সত্য থেকে পালিয়েও সে মুক্তি পাবে না? আপনার মতো নষ্ট পুরুষ আমি একটাও দেখিনি। কথায় কথায় মিথ্যে বলেন। এত মিথ্যে বলে না গুনাহ হবে, শেষ হবে না আপনার, বুঝছেন? আমি নিজে চোখে দেখেছি, তবুও বলছেন আমি মিথ্যে বলেছি? সিরিয়াসলি? কপাল কুঞ্চিত করে ফেলল আফ্রিদ। নিম্নষ্ঠ কামড়ে ধরে বলল, চুপ, শালি মাতারি কোথাকার, আমি কখন মিথ্যে বলছি? ন্যান্সি সাপের ন্যায় ফোঁসফোঁস করে বলল, আমি যদি ভুল দেখে থাকি বা ধরুন কথার কথা মানে আপনার কথা মতো মরীচিকা হয়ে থাকে, তাহলে আমার গাউন ছিল কি করে বলুন, উত্তর দিন। ডান হাত এগিয়ে এনে ন্যান্সির মাথার পেছন দিক দিয়ে নিয়ে চুলটা খামচে মুখটা খুব কাছে নিয়ে এলো আফ্রিদ। চোখের পাতা কেঁপে উঠল ন্যান্সির। আফ্রিদ নিখাত কণ্ঠে বলল, এই যে তোকে ছুতে বাধা দিচ্ছিল, তাই ছেড়ে ফেলছে। হাতের দিকে ইঙ্গিত করতেই চোখ নামায় ন্যান্সি। আফ্রিদের অনাকাঙ্ক্ষিত হাতের বিচরণ বক্ষবাজি অনুভব করতে ছিটকে দূরে সরে এলো। বেয়াদব পুরুষ কোথাকার, অনুমতি ছাড়া আমার ছোঁয়া নিষেধ। হিলের শব্দ তুলে হনহনিয়ে করিডোর পার করতে চেয়েও থমকে দাঁড়ায় ন্যান্সি। বুকের কম্পন এখনও থামেনি। না না, সে একা মোটেও যাবে না। বাধ্য হয়ে আবারও পিছনে ফিরতে হলো তাকে। অসহায় চোখের চাহনিতে এক পেশে হাসল আফ্রিদ। লোকটা তাকে দেখলেই শুধু হাসতে থাকে। আমি একা যাব না। আফ্রিদ তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। সুদর্শন পুরুষ ধীরে এগিয়ে এলো রমণীর কাছে, আল গুছিয়ে নিচে বসলো তার পায়ের কাছে, হাঁটু গেড়ে বসেছে। রমণীর তুলতুলে পা থেকে হিল জুতোগুলো খুলে ফেলল। এক হাতে তা নিয়ে অন্য হাতে কাঁধে তুলে নিল তার অ্যাঞ্জেলিনাকে। অন্তরে শিহরণ তুলে দিয়ে আওড়ালো, আমার বাপিষ্ঠের শরীরে তুই হলি এক টুকরো ফুল, যে বাপে জর্জরিত হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেছিস। ন্যান্সি নৈশব্দে গলা জড়িয়ে ধরে আফ্রিদ এহসানের। না হলে যে পড়ে যাবে। দুষ্টু পুরুষ কথা ভালোই বলতে পারে, সব তাকে বশ করার ধান্দা। এই মুহূর্তে ন্যান্সির একটা কথাই বলতে ইচ্ছে করছে, নাটকের জন্য আফ্রিদ এহসান সেরা রে, সেরা। হলরুম 1, রিসার্চ সেন্টার। ক্লান্ত চোখ দুটো বুঝে আসছিল মিস্টার অ্যালবার্টের। গবেষণাগারের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে দিল দুইজন গার্ডের উপস্থিতি। মিস্টার কামাল এবং অ্যালবার্টের উদ্দেশ্যে তপ্ত কণ্ঠে তারা বলল, ওকে ম্যাডাম। বস এসেছে শুনে খানিকটা বিস্মিত হয়ে চমকে উঠলেন মিস্টার অ্যালবার্ট। একে অপরের মুখের দিকে তাকালেন তারা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন। গার্ডটি মৃদু স্বরে উত্তর দিল, ম্যাম, এখানে অনেক রকম জুতো আছে, আপনার কোনটা পছন্দ বলুন। অদ্ভুত নিঃশব্দে ভরে উঠল চারপাশ। ঠান্ডা ফাঁক দিয়ে শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। মিস্টার অ্যালবার্ট ধীরে ধীরে পা ফেললেন গার্ডের পিছনে। গভীর নীরবতার মধ্যে ফিসফিস করে উঠলেন মিস্টার কামাল, মিস্টার অ্যালবার্ট, ডু ইউ থিঙ্ক ইউ উইল এভার বি ফ্রি ফ্রম হিয়ার? তার কণ্ঠ ভয়ে মোড়ানো, কোনো এক আশার আলো খুঁজছে, কিন্তু আশঙ্কার ঘন কুয়াশা তাড়া করছে চারিদিক থেকে। মিস্টার অ্যালবার্ট তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, I don't know, but I do know this. If you try to escape from here, the man will take revenge on those whom I have been forced to remain imprisoned here for so many years. মিস্টার অ্যালবার্টের বুকের ভেতর থেকে বেরিয়ে এলো তপ্ত নিঃশ্বাস। ভেতরে জমে থাকা অগ্নি হাওয়ায় মিশে যাচ্ছে। তার চোখে ভেসে উঠেছে দীর্ঘ বন্দিদশার ক্লান্তি আর বেদনায় করা এক অভিজ্ঞতার ভার।
তিনি জানেন মুক্তির চেষ্টা মানেই আরেকটি মৃত্যুর ফাঁদ। প্রতিশোধ পরায়ণ সেই মানুষটা এতটা নির্মম যে পালাবার সাহস দেখালেই বিনাশ নেমে আসবে তাদের উপর, যাদের জন্যই তিনি এত বছর ধরে এই অন্ধকার কারাগারের দেয়ালে আটকে আছেন। কারাগার বললেও কম হবে, তাদের উপর যেরকম অত্যাচার হচ্ছে তা আর কারো সাথে যেন না হোক। কামাল অসহায় চোখে তার মিস্টার অ্যালবার্টের দিকে তাকালেন। বাইরে যাওয়ার মতো কোনো টান নেই তার জীবনে, আপনজনও নেই কোনো। যারা ছিল তারা এতদিনে বোধহয় 3 হাত মাটির নিচে রয়েছে। চাইলে হয়তো এখনই পালাতে পারতেন তিনি, কিন্তু অ্যালবার্টকে ফেলে যাওয়ার নিষ্ঠুরতা তার হৃদয়ে মেনে নিল না। একসাথে ভাগ করে নেওয়া 11 বছরের দীর্ঘ যন্ত্রণার বন্ধন তাকে বেঁধে রেখেছে সেই মানুষটির পাশে। ক্লাসিক কেবিনের এসির বাতাসে শীতলতা জমে আছে। কাঁচের গ্লাসগুলোর পাশেই ছোট ছোট ঝাড়বাতির আলোর ছায়া পড়ে গিয়েছে। মাঝখানে বসে থাকা মানুষটি মুখ ঢেকে রেখেছে কালো মাস্কে। তার দেহভঙ্গি যেন ছদ্মবেশী, নিজেকে লুকাতে চাইছে লোকটা। চেয়ারটি আস্তে আস্তে দুলছে, লোকটির মাথা পেছনে এলিয়ে আছে। গভীর কোনো ভাবনায় মশগুল সে। মিস্টার অ্যালবার্ট ও মিস্টার কামাল প্রবেশ করতেই নিস্তব্ধতা ভেঙে গেল। অ্যালবার্টের জমাট বাতা শীতলতা কণ্ঠে বলে সুধান, Why have you been called here? আগন্তুক মুখ ফেরালো না, শুধু চোখের দৃষ্টি ধারালো হয়ে উঠল অন্ধকারের ভিতর। সে চায় না তাকে দেখুক এই 2 সায়েন্টিস্ট। ভারী কি কণ্ঠে বলে ওঠে, How far is the work? মিস্টার অ্যালবার্ট ভীষণ বিরক্ত হলেন। তিনি অবশ্যই বাংলা জানেন, অথচ এই লোকগুলো জানেই না তা। গমগমে মুখ করে বলল, There is no time. The first you act, the sooner you will be free. মিস্টার কামাল তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, Give us a few more months. The week will be completed very soon. আগন্তুক এক বাক্যে বলল, ওকে। গার্ডদের আঙুলের ইশারা করতেই লোকগুলো মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামালকে আবারও হলরুমে নিয়ে মেতে লাগলো। আগন্তুক নিশ্চুপ, আবারও চেয়ার তোলাতে লাগলো। আকাশটা যেন আচমকাই রূপ বদলেছে। সোনালি রোদকে গিলে নিয়ে ছেয়ে গেছে ঘন মেঘের আস্তরণ। হাওয়ায় ভিজে কাদামাটির গন্ধ, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির শব্দে যেন প্রকৃতির বুক কেঁপে উঠছে ধীরে ধীরে। প্রতিটি ফোঁটা মাটিতে পড়ে এক একটা অজানা সুর তোলে। মনে হয় যেন আকাশ তার গোপন অভিমান গলে ঝরে পড়ছে পৃথিবীর বুকে। ঘরের জানালার ফোঁটা ফোঁটা কাছে গড়িয়ে এসে রুমের ভিতরে প্রবেশ করছে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। মাথাটা বড্ড ভারী লাগছিল তার। ক্লান্তি তো আছেই। আফরিদ ন্যান্সির ভয় বুঝতে পেরে আর নিচে যায়নি। অ্যানাউন্স করে দিয়েছে পার্টি ওভার। বেডের কাছে এসে কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। একটা বক্স রাখা, হ্যাঁ এটার কথাই তো আফরিদ বলেছিল নিচে। দরজা ঠেলে রুমে এলো আফরিদ। বাটনে ক্লিক করতেই অটোমেটিক লক হয়ে গেল। আফরিদের রুমটা আধুনিক লক সিস্টেম রয়েছে এবং কি রুম সাউন্ড প্রুফ বলতে গেলে। জুতো রেখে বেডে চলে এলো ন্যান্সি। বক্স খুলতেই বেরিয়ে এলো চকলেট। চকলেট দেখে মনে মনে বেশ আনন্দিত হলো। হাত বাড়িয়ে এক পিস খেতেই যাবে তার পূর্বেই হাত চেপে ধরে আফরিদ। কি হলো? হাত কেন ধরে আছেন? ন্যান্সির বোকা বোকা প্রশ্ন শুনে কপালের রগগুলো ফুলে উঠেছে আফরিদের। বান্দি, তুই কি দেখতে পাচ্ছিস না এগুলো? এগুলো কি? আফরিদের কথায় দাঁত দেখিয়ে হেসে ফেলল ন্যান্সি। অবশ্যই দেখতে পাচ্ছি, এগুলো চকলেট। আর হ্যাঁ, তাই জন্যে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে, মানে পেটে। ক্রোধে জ্বলে উঠল আফরিদ। হিসিয়ে বলল, নামটা পড়িস নে। সত্যি ন্যান্সির নামটা খেয়াল করেনি। প্যাকেটে স্পষ্টভাবে লেখা আছে ট্যাবস চকলেট। সহসা হাত থেকে চকলেটের পিসটা ফেলে দিল ন্যান্সি। সরে এলো সে। থতমত খেয়ে বলল, সে বেকারিতে কাজ করত, আর এটা কিসের চকলেট তা জানতে বাকি নেই তার। এই চকলেট এখানে কি করছে? ন্যান্সি আফরিদের মুখ পানে তাকাতেই তেলে বেগুনে জ্বলে উঠল। লজ্জা লজ্জা মুখ করে তাকালো আফরিদ। নাটকীয় ভঙ্গিতে বলল, আফরিদের লুচু মার্কা গান শুনে শরীরে শিহরণ খেলে গেল ন্যান্সির। তীব্র মেজাজে বলে ওঠে, নষ্ট পুরুষের অসভ্য অশ্লীলতা জেগে উঠছে, তাই এই চকলেট নিয়ে এসেছেন? গা দুলিয়ে হেসে উঠল আফরিদ। ঘাড় বাঁকিয়ে বলল, বাইরে বৃষ্টি, ভেতরে কিছু মেছুর চকলেট। চল না কিছু করি। এ হচ্ছে উত্তেজনার 1 নম্বর ওষুধ।
এ কোনো সাধারণ চকলেট নয় এলা, এ হচ্ছে উত্তেজনা বাড়ানোর ট্যাবস চকলেট। দুহাতে কান চেপে ধরে ন্যান্সি, বুকের ভেতর টিপ টিপ করছে ন্যান্সির। চট করে ছোট বাস্কেট থেকে কাইটানকে কোলে তুলে নিল। আমার কিছু করার ইচ্ছে নেই, আর আপনার সাথে তো একদমই না, দূরে থাকুন।